আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, নির্বাচনের বাকি আছে আর 10 দিন। নির্বাচনের মাঠে আসলে জুলাই পরবর্তী যে পরিবেশটা থাকার উচিত ছিল বা যা হওয়ার কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না। আমরা খুবই হতাশ, বিশেষত আমি খুব হতাশ যে যে বিষয়গুলো নিয়ে আমরা আগাচ্ছি, ইসলাম, ধর্ম, মুক্তিযুদ্ধ, নারী, এই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলছেন আমাদের সবার পরিচিত পিএমও অত্যন্ত সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার ভিডিওটি দেখে আসব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বর্তমান বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করা হচ্ছে, তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। নারী, এই যে বিষয়গুলো এখন হয়ে উঠেছে মূল উপজীব্য বিষয় ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য, ভোটারদেরকে কাছে টানার জন্য। এই জন্য আজকে শিরোনাম এমন তো হবার কথা ছিল না, নির্বাচনের মূল ইস্যু কি নারী, ইসলাম, মুক্তিযুদ্ধ। তো আমরা একটা বিস্ময়কর ব্যাপার যদি আপনি লক্ষ্য করেন যে শেখ হাসিনা যে মূল ইস্যুতে পালালো, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন টার্নিং পয়েন্ট হাসিনা যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল, সেখান থেকে কিন্তু এই আন্দোলনটা একটা টার্নিং পয়েন্টে চলে গেল। এবং শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা কিন্তু বিএনপি এবং জামাত এই দুটো দলকেই রাজাকারের দল বলে গালি দিত। আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে পর্যন্ত তারা পাকিস্তানের এজেন্ট বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। এবং বিস্ময়কর হচ্ছে যে যে লোকটা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল, অধ্যাপক আবু সাইদ, হাসিনা তথ্য প্রতিমন্ত্রী ছিল, সে আবু সাইদ সাম্প্রতিক সময়ে পাবনায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে। সো এটা আবার অন্য চ্যাপ্টার। আমি যেটা বলছিলাম যে ধরেন সম্মিলিতভাবে আপনারা দুটো দল, হাসিনার দ্বারা রাজাকারের দল, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে হাসিনার রাজনৈতিক হাতিয়ারের হিসেবে আপনাদেরকে ব্যবহার করলো, গালাগাল করলো। 5ই আগস্টে হাসিনা পালাই যাওয়ার পরপরই আপনারা আলাদা হয়ে গেলেন। বিএনপি সেই হাসিনা ন্যারেটিভ চাপাই দেওয়া শুরু করলো, গালি দেওয়া শুরু করলো জামাতকে। মানে ধরেন যে মুক্তিযুদ্ধ অস্বীকার করার কোনো সুযোগ নাই। বলার চেষ্টা করা হলো যে জুলাই বিপ্লব হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, মানে মুক্তিযুদ্ধের চেয়েও বড় কিছু। এটা কখনোই হতে পারে, এটা অ্যাবসার্ড। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছে, পতাকা দিয়েছে। জুলাই বিপ্লব সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ব্যবহার করছিল, যারা ধ্বংস করছিল, সেই জায়গাটা থেকে উত্তরণের একটা সুযোগ এনে দিয়েছে। কিন্তু ভেরি আনফর্চুনেটলি এই জাতীয় সুযোগের কোনো সদ্ব্যবহার আমরা এই নির্বাচন পূর্ববর্তী যে প্রধান যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর যেসব বক্তৃতা বিবৃতি, সেই জায়গাগুলোয় অপ্রধান বিষয় প্রধান হিসেবে আসছে। প্রধান বিষয়গুলো গৌণ হয়ে যাচ্ছে, প্রধান বিষয়গুলো হয়তো বক্তৃতার টানে আসছে, অত্যন্ত গৌণভাবে আসছে। তো আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের বিষয়টা সেটেলড ইস্যু, এটা নিয়ে এত কপচাকপচির কিছু নাই আর কি, এত কপচাকপচির কিছু নাই। এবং মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের মানে আমি কি বলবো, এটা বিচার বলেন, শাস্তি বলেন, সবই হয়ে গেছে। 54-55 বছর পরে এসে আপনি সেটা নিয়ে ডিভাইডেশনের কোনো সুযোগ নাই আর কি। এবং ধরেন আপনি যদি মনে করেন যে মুক্তিযুদ্ধের চেতনার নামে আপনি ভারতের দালালি করবেন, আবার কি বলে পাকিস্তানের বিরোধিতা করবেন, পাকিস্তানের বিরোধিতার নামে ভারতের দালালি করবেন, আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার একটি সময় হয়েছে, মানে এখনই প্রকৃত সময়। এবং আপনারা ভোটারদেরকে যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলছেন, এগুলোতে মনে হচ্ছে যে 2001-এর নির্বাচনের পরে এই যে 25টা বছর যে পার হয়ে গেছে, 2001-এর পরে এই যে 25টা বছর পার হয়ে গেছে, এই বিষয়টি কারো মাথায় নেই। সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ট্রং এখন। মূল মিডিয়া যতই দালালি করুক, যত কিছুই করুক, সোশ্যাল মিডিয়ার চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। বাংলাদেশের অসংখ্য কি বলবো আপনাকে সিটিজেন জার্নালিস্ট গড়ে উঠেছে, তাদের মোবাইল ফোনই তাদের সাংবাদিকতার মূল বিষয়। তারা প্রত্যেকটা বিষয় কিন্তু সামনে নিয়ে আসছে। সো এগুলো থেকে আমরা আমার মনে হয় না খুব বেশি সুবিধা পাবেন। কারণ মানুষের সাইকোলজি, আমরা কি মনে করি? আমরা মানুষকে বোকা ভাবি? মানুষ আপনি যা বলবেন সেটাই বিশ্বাস করবে? মানুষ অনেক বেশি বোঝে। আমি বাংলাদেশে থাকতে 21 টেলিভিশনে জনতার কথা নামে একটি অনুষ্ঠান করতাম, এবং অনুষ্ঠানের এন্ডিং এ আমি একটি লাইন প্রতিবারই বলতাম, প্রতি অনুষ্ঠানেই বলতাম যে সাধারণ মানুষ, তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। এবং সাধারণ মানুষ মানে অর্ডিনারি পিপল এক্সট্রা অর্ডিনারি ভাবে চিন্তা করে, যেটা আসলে আমরা নেতারা বুঝি না। আমরা যারা অতি শিক্ষিত মানুষ আমরা বুঝি না। সাধারণ মানুষকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই যে সে বোঝে না, সে বোঝে এবং আপনার থেকে অনেক ভালো বোঝে। সো এইসব যেসব কথাবার্তা হচ্ছে, যেসব প্রচারণা হচ্ছে, এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে আখেরে নির্বাচনের ফলাফলে একটা বিরূপ প্রভাব নিয়েও আসতে পারে। তো এখন আসেন আমরা আসি যে মানে ইসলামিক যে ইস্যু, ইসলাম ইস্যুটা মানে এটা খুবই কি বলবো, মানে
দুর্ভাগ্যজনক। আমি জামাতের দুইজনের কথা শুনি, আপনি যদি দেখেন এই সেলিম নিজের উন্নয়নের লাগে আমরা অনেক চেষ্টা করতাম। দল মতের উঠতে উঠে এইবার দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত দেখবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগে আমরা অনেক চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? তারপরে ধরেন জামাতের আরেকজন স্থানীয় নেতা, তার বক্তব্যটা যদি শুনেন। আল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সংসদে বিজয়ের মালা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাতেও একসাথে যেতে চাই। তো এই যে ধরেন এই যে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, তারেক রহমান সাহেবের বক্তব্য, এই বিষয়গুলো স্পষ্টভাবে এসেছে। এবং আমি যদি আপনাদেরকে তারেক রহমান সাহেবের একটা কাউন্টার বক্তব্য শোনাই। আল্লাহ, দোজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। অর্থাৎ তারপর ধরেন জামাতপন্থী একজন বুদ্ধিজীবী, তার একটা বক্তব্য যদি আমি আপনাদেরকে শোনাই, মানে এগুলো খুবই আনফর্চুনেট এবং খুবই দুর্ভাগ্যজনক যে তারা এইভাবে বলছেন। তাদের এই জাতীয় বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এই যে একটা জায়গা আর কি, এই জায়গাটা আপনারা কি মনে করেন যে মানুষের মাথায় এগুলো ঢুকতেছে যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাব, আমি নৌকায় নৌকা মানে কি, নৌকা তো এখন নাই, কিন্তু নৌকাকে অনেকে ওন করছে, অনেক দল ওন করছে, বিএনপি জামাত সমান তালে নৌকার প্রতি এক ধরনের সহানুভূতি দেখাচ্ছে। তো ধানের শীষে ভোট দিলে আমি ভেস্তে যাব, নো, ভোটের সাথে ভেস্তের কোনো সম্পর্ক নাই। আপনি আপনার এলাকার আপনার যে যোগ্য তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করবেন। এবং ধরেন যে আমাদের রাজনৈতিক মাঠে ভোটের অবস্থায় এই যে ইসলাম এমন একটা অবস্থায় এসে পৌঁছাইছে যে আমাদের ধরেন সকল দলের সকল নেতা চেষ্টা করছে আমি একটু ইসলামিস্ট মানসিকতার, আমি একটু ইসলামিক মানসিকতার, আমি ধর্ম জানি, এটা বোঝানো। ধরেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক বোধহয় সাবেক বা বর্তমানে আমি জানি না তার পরটা কি, আজিজুল বারী হেলাল, তার একটা বক্তব্য শোনেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহে ইন্দাদ্দীন ইসলাম, ইন্নাল্লাহ ইসলাম। অর্থাৎ সবাইকে প্রমাণ করতে হবে এখন টকশোতে, যে সবাইকে এখন তার বক্তব্যে প্রমাণ করতে হবে যে আমি ইসলাম জানি, আমি কোরআনের আয়াত জানি, আমি হাদিস জানি, আমি সব জানি। তো আমার মনে হয় যে জুলাই বিপ্লব বা 15 বছর হাসিনার এই দুঃশাসনের মধ্যে থাকার পরে এটি কখনোই নির্বাচনের মাঠের প্রধান একটা ইস্যু হতে পারে না। এই জায়গাটা যারা করছেন তারা বাংলাদেশের মানুষকে বোকা ভাবছেন। তারা ভাবছেন যে বাংলাদেশের মানুষ সেই 2001 সালের মতো একটা অবস্থাতেই হয়তো পড়ে আছে এবং তারা যা বলবেন সেটি তারা বিশ্বাস করবেন। আমার মনে হয় না, আমার মনে হয় যে এটা একটা ভ্রান্ত পদক্ষেপ নিচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল। একদিক থেকে ইসলামের কাউন্টার হচ্ছে, অপর দিক থেকে একদিক থেকে ইসলামের কি বলবো বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে, কোট আন কোট আমি যদি বলি। আরেক দিক থেকে সেটির কাউন্টার আসছে ইসলামকে নিয়ে যে রাজনীতি। আমার মনে হয় যে 2026 সালে জুলাই বিপ্লবের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরের যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং গুরুত্বহীন একটা বিষয়। ইসলাম মানুষের ধর্ম, মানুষ ধর্ম পালন করবে যার যার মতো। ভোট দেওয়ার জন্য এই ধর্মকে ব্যবহার করার কোনো সুযোগ আছে বলে আমার বিবেচনায় মনে হয় না। তারপরে আছেন নারী ইস্যু। নারী ইস্যুটা খুবই ইন্টারেস্টিং ইস্যু। সাম্প্রতিক সময়ে জামাতের আমির শফিকুর রহমান সাহেবের যে twitter.com সাবেক টুইটার, এই টুইটারে একটা টুইটকে কেন্দ্র করে তো হুলস্থুল অবস্থা আর কি। মানে এটা নিয়ে তিনি বলেছেন যে যারা মানে কর্মজীবী নারীদেরকে তিনি প্রস্টিটিউট, এরকম একটা টোনে তিনি নাকি টুইট করেছেন। এমন একটা বিষয় আসছে। এর পরপরই বেশ কয়েক ঘন্টা পরেই জামাতের থেকে বলা হয়েছে যে এটি হ্যাক হয়েছে। তবে আমি যতটুকু খোঁজ নিয়েছি আসলে এই এক্স অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার মতো কোনো আলামত আমি পাই নাই আর কি। আমি যতটুকু প্রযুক্তি বুঝি বা যতটুকু খোঁজ খবর নেই, খুব সম্ভবত এটি ধরেন এখন যারা নেতা আছেন, ধরেন তারেক রহমান সাহেব বা শফিকুর রহমান সাহেব বা অন্যান্য দলে যারা বড় নেতা আছেন, তাদের সেই সময়টা নাই যে তারা নিজেরা টুইটারে টুইট করবেন, আপনার টুইট পড়বেন, শেয়ার করবেন, সেই সুযোগ নাই। প্রত্যেকেরই অ্যাডমিন প্যানেল থাকে। আমার ধারণা অ্যাডমিন প্যানেল থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে বায়াসড হয়ে বা কোনোভাবে প্রভাবিত হয়ে, অর্থের বিনিময় হোক, ভীতির বিনিময় হোক বা অন্য যে কোনো হোক, এরকম একটা টুইট করেছেন। তো জামাতের আসলে
বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে আমি মনে করি জামাত ইসলাম হচ্ছে একটা চিকন বুদ্ধির দল, মানে তারা খুব ট্যাক্টফুলি অনেক সিচুয়েশন তারা হ্যান্ডেল করতে পারে। এবং আপনি যদি দেখেন যে জামাতে একমাত্র দল যে দল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন করেছে এবং শক্তিশালী জোট হিসেবেই তারা সেই সব দলের সাথে যুক্ত হয়েছে। তো সেই জায়গাতে জামাত এরকম একটা কাছাকাছি কিভাবে করলো? জামাত বললেই হতো যে আমরা দুঃখিত, আমাদের একটা একদিন প্যানেল থেকে কেউ একজন বিশ্বাসঘাতকতা করে একটা বিতর্ক সৃষ্টির জন্য এমন একটা মানে বক্তব্য মার্কেটে ছেড়েছে। তো এখন ধরেন এই বিষয়টা নিয়ে আবার ধরেন যে বিএনপি দেখলাম মানে মহা খুশি, বিএনপি মহা তৎপর এই বিষয়টা নিয়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বেশ কয়েকটা জায়গা থেকে এটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। আমি মনে করি যে খুব ইম্যাচিউর সিদ্ধান্ত, ইম্যাচিউর কাজ। যেমন ধরেন যদি আপনাদেরকে দেখাই, আমি দুঃখিত, সব আসলে এক হাতে করতে হয়, এর ফলে একটু গোছানো মুশকিল হয়ে যায় অনেক সময়। এটা হচ্ছে ধরেন বিএনপির মাহাদি আমিন, যিনি বিএনপির চেয়ারম্যানের যিনি উপদেষ্টা অ্যাডভাইজার প্লাস মুখপাত্র বিএনপির, তিনি বলছিলেন এটা নিয়ে তিনি নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন বা সবকিছু। তারপরে ধরেন জনাব তারেক রহমান সাহেব তার বক্তব্যে বলেছেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ। না, এটা না, এই বক্তব্যটা। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে। তো তারেক রহমান সাহেব এটা তীব্র নিন্দা জানিয়েছেন। তারেক রহমান সাহেব এটার নিন্দা জানানোর আগে আমি যেটি বলছিলাম যে তার যিনি তার অ্যাডভাইজার মাহাদি আমিন, তিনি আমাদের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণে, তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? তো ধরেন এই যে ধরেন বিএনপি যে অতি আগ্রহ, অতি উৎসাহী যে ভূমিকা, সেই ভূমিকাটা আপনি কি মনে করেন যে জামাতের আমিরের এই টুইটের কোনো প্রভাব ওইভাবে পড়বে? যদিও জামাত এমনিতে একটা বেকায়দায় আছে, মানে বিশেষত এবারই যে বিষয়গুলো সামনে আসছে সেই সামনের বিষয়গুলো নিয়ে আমি যদি বলি, সাম্প্রতিক সময়ে জামাতের একটা অনুষ্ঠানের একটা ক্লিপ শোনাই। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী তিনি প্রশ্নটি করেছিলেন জামাতের যিনি নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেখানে ওপেন এই প্রশ্নটি আপনারা যদি শোনেন। My question is that Bangladesh Jamaat Islam has not given nomination to any women in the upcoming election. I think this is for you. Nomination cannot deny. You answer, please. Really, in principle, we don't have any problem and objection to nominate women in the direct election. You know, in the consensus committee, we passed some resolutions that if it is passed from next onward, every political party is bound to give 5%, at least 5% nomination for the women in a conference. And Jamaat agreed on that. So, inshallah, gradually we will do it. তো এবং পরবর্তী সময়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আল জাজিরার সাথে একটা ইন্টারভিউতে কিন্তু নারী নেতৃত্ব নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এই জায়গাগুলো কিন্তু জামাতকে এমনিতে একটা বেকায়দায় ফেলেছে। সেখানেও তিনি টেকনিক্যালি কোনো প্রশ্নের আনসার দিতে পারেন না। তিনি একবার বলছেন যে আমাদের নারীরা প্রস্তুত হচ্ছে, আবার তিনি বলছেন যে নারী নেতৃত্ব ইসলামের সাথে সাংঘর্ষিক। তো এই যে জায়গাগুলো, অর্থাৎ জামাতের যে জায়গাগুলো, ধরেন জামাতের কেউ বলছেন যে মানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, আবার শফিক সাহেব আবার বলছেন যে সংবিধান অনুযায়ী দেশের যে প্রচলিত বিধান সে অনুযায়ী দেশ চলবে। জামাত কিন্তু তাদের এই জায়গাগুলো নিয়ে কিন্তু কিছু কনফিউশন আছে, যে জায়গাগুলো মানুষের কাছে স্পষ্ট নয়। আমি যেটি বলছিলাম যে শফিক সাহেবের ওই বক্তব্যের পরে এই যে টুইটটা, এই টুইটটাকে নিয়ে আবার বিএনপির যে অতি উৎসাহ
মানে সব মহল থেকে এটা নিয়ে যেই বক্তব্য, এটি না দিলে আমার মনে হয় ভালো হতো আর কি। এটি না দিয়ে তারা অন্য কৌশলে যেতে পারতেন, তারা সহানুভূতিশীল হতে পারতেন যে সোশ্যাল মিডিয়ায় এমন একটা বিষয় হচ্ছে, আমরা তো মনে করি না যে তারা এটা মনে করেন, তো সেটার ইম্প্যাক্টটা মনে হয় আরো বেশি হতো রাজনৈতিকভাবে সাধারণ মানুষের মনে। তো যাই হোক, এখন ধরেন আমরা যদি একটু দেখি যে জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে ছিল যে যারা প্রার্থী হবেন তাদের 5 ভাগ, শতকরা 5 ভাগ নারী ভোটারকে তারা মনোনয়ন দেবেন। এখন আসেন আমরা দেখি যে মনোনয়নের অবস্থা কি। জাস্ট দুটো রিপোর্ট আমি যদি আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে আমাদের সময়ের পত্রিকা 300 আসনে নারী প্রার্থী মাত্র 107 জন, স্বতন্ত্রের সংখ্যা 40, এবং আমি যদি আর স্পেসিফিক যদি এতে যাই, স্বতন্ত্র নারী প্রার্থীদের মধ্যে অনেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তার মধ্যে আছেন রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, ঢাকা 9 আসনে এনসিপি থেকে বের হয়ে এসে দাঁড়িয়েছেন ডাক্তার তাসলিম জারা। এর আগে আমি যদি আপনাদেরকে হিসাব দেখাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 47 জন প্রার্থীর মধ্যে 3 জন নারী আছে, সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী 10 জন, বাসদ 4 জন নারী প্রার্থী দিয়েছে। এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 6 জন করে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টি জিএম কাদের হাসিনা সহযোগী মনোনয়ন দিয়েছে 5 জন, গণসংহতি আন্দোলন 4 জন, আমার বাংলাদেশ এবি পার্টি 3 জন, গণ অধিকার পরিষদ 3 জন নারী প্রার্থী দিয়েছে। এবং এখানে যদি বলা হয় যে এনসিপি ছাড়া, এনসিপির এই যে তরুণ নেতৃত্বাধীন এই দলটি 47 জন প্রার্থীর মধ্যে 3 জন নারীকে মনোনয়ন দিয়ে 6% বেশি তারা যেই প্রতিজ্ঞা ছিল জুলাই সনদে সেটি তারা পূরণ করেছে। আর বিএনপির যে হিসাব, সেই হিসাবটা যদি আমি বিবিসির একটা রিপোর্ট থেকে যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা বিএনপিতে পুরুষ কোটায় নারী প্রার্থী, জামাতে নারী প্রার্থী নেই। এটি বিবিসি রিপোর্ট, বিবিসি বাংলা রিপোর্ট। এটি হচ্ছে 16 জানুয়ারি তারা এই রিপোর্টটি করেছে। এবং এখানে ধরেন যে বিষয়টি আসছে যে শুধুমাত্র জামাত ইসলাম না, জামাত সহ অন্তত 30টা রাজনৈতিক দলের কোনো নারী প্রার্থী নাই। মানে ইসলামিক দলগুলোর বাইরে যে সাধারণ দলগুলো আছে সেই দলগুলোতেও নারী প্রার্থী দিতে তারা অনীহা দেখিয়েছে। এবং বিএনপির একজন সাবেক এমপি নীলুফার মনি তিনি বলেছেন যে যারা বিএনপি থেকে নারী হিসেবে মনোনয়ন পেয়েছে তারা আসলে পুরুষ কোটায় নারী প্রার্থী, অর্থাৎ তার বাবা হয়তো এমপি, নারী তার হাজব্যান্ড এমপি ছিল, তারা হয়তো নির্বাচন করতে পারছেন না, এমন একটা সিচুয়েশনে তারা কি বলবো নমিনেশন পেয়েছেন। তিনি বলছেন যে এটা পুরুষ কোটায় নারীর নমিনেশন পেয়েছেন। তো অনেকে মনে করছেন যে নারী প্রার্থী না দেওয়ার মূল কারণ হচ্ছে ধরেন জিতে আসতে পারবে না, ভোটারদের সঙ্গে গণসংযোগের সমস্যা, বা অনেকে মনে করছেন যে যোগ্যতার জায়গাটায় তারা কম্পারেটিভলি পিছিয়ে আছে অনেকের জায়গা থেকে। তো এই যে অবস্থাটা আর কি, ধরেন বিএনপির নারী প্রার্থীর সংখ্যা 3%-এর কিছুটা বেশি টোটাল নমিনেশনের মধ্যে। তো এই যে জায়গাগুলো এবং নারীদের মধ্যে আগ্রহের অভাব আছে এমন একটা বিষয় এখানে কাজ করে। জামাত কিন্তু অতীতেও কখনো কোনো নারীকে নমিনেশন দেয় নাই নির্বাচনের মাঠে, কিন্তু সংরক্ষিত আসনে তাদের নারী এমপি ছিল, তারা সেখানে কাজ করেছেন। তো ধরেন নারী ইস্যুটা যে হঠাৎ করে বাংলাদেশের নতুন কোনো ইস্যু তা কিন্তু না, অনেক পুরাতন ইস্যু। এই যে নারী ইস্যু নিয়ে যে কপচাকপচি হচ্ছে, প্রধান সকল রাজনৈতিক দলই, বিএনপি ধরেন যতগুলো নমিনেশন দিয়েছে তার 3% হচ্ছে নারী, এবং বিএনপির নেত্রী বলছেন যেগুলো হচ্ছে পুরুষ কোটায় নারীরা মনোনয়ন পেয়েছেন। জামাত নমিনেশনই দেয় নাই, 30টা রাজনৈতিক দল নমিনেশন দেয় নাই। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে কিভাবে ওভারকাম হবে আমি জানি না। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে একরকম কথা বলে, হাসিনা তো নারীর ক্ষমতায়নের তো চূড়ান্ত রূপ করছে না, কিন্তু আপনি যদি দেখেন খুঁজতে গেলে দেখবেন যে সেই লেভেলের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা সম্পন্ন নারীর অভাব আছে। আবার ধরেন এবার বিএনপির বেশ কয়েকটা আসনে সম্ভাবনাময় নেতৃত্বকে বিএনপি বাদ দিয়ে সেখানে বিকল্প ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। এটা আরেকটা প্রসঙ্গবোধক একটা বিষয় যে যেই নারী নেত্রী তার এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন, যিনি বিএনপি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তেমন একজনকে বাদ দিয়ে আপনি আরেকজন কেন নমিনেশন দিলেন? এর পেছনের মূল রহস্য কি? এই রহস্য আমার মনে হয় যা 10 দিন পরে উন্মোচিত হবে। সাধারণ মানুষ কিভাবে বিষয়টাকে নেয় তার উপর ভিত্তি করে। সো নারী নেতৃত্ব নিয়ে যে বিষয়টা, সেই বিষয়টা ধরেন আমি তো মনে করি যে মানে এক ধরনের নোংরামির পর্যায়ে যে পৌঁছাচ্ছে আর কি। আমার মনে হয় না যে এটা করে রাজনৈতিক দলগুলো লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া। পাশাপাশি ধরেন নমিনেশনের কথা বলছি, সাম্প্রতিক সময়ে আপনি যদি দেখেন নমিনেশন নিয়ে বিএনপি জামাত দুটো প্রধান দলের মধ্যে কিন্তু
বিশাল ঝামেলা এখনো আছে। আমি বলবো যে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সংখ্যা প্রায় ৭৮ জনের মতো, সম্ভবত আমি যতটুকু দেখলাম বিদ্রোহী প্রার্থী, এবং তারেক রহমান সাহেব বেশ কয়েকজনকে অনুরোধ করেছেন বসে যাওয়ার জন্য, কিন্তু তারা খুব সম্ভবত তারা হয়তো বসে গেলেও তাদের নেতাকর্মীরা কিন্তু ওইরকম ইনস্ট্রাকশন পাচ্ছেন না। কিছু কিছু এলাকায় যেমন পটুয়াখালী, কিশোরগঞ্জ ৫ এই জায়গাগুলোয় বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী থেকে বহিষ্কার করা হয়েছে, দলের অনেককে বিদ্রোহীর সঙ্গে কাজ করায়। এক্ষেত্রে তারা আরো অনেক খুশি যে তারা এখন বিনা বাধায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন দল থেকে, যেহেতু তারা বহিষ্কার হয়েছেন। তারা খুব আনন্দ চিত্তে সে বহিষ্কারাদেশ মেনে নিচ্ছেন। সো পরিস্থিতি ভালো না। এখন বিএনপির সাবেক মন্ত্রী এবং এমপি পদপ্রার্থী এবারের আলতাফ হোসেন সাহেব, যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন, তার একটা বক্তব্য যদি আমরা শুনি। বিএনপি বিশেষ করে এই নির্বাচনে ক্যান্ডিডেট সিলেক্ট করার আগে পাঁচটা সার্ভে করেছে, পাঁচটা সার্ভে জয়ী করেছে। একটা করেছে পুলিশ, একটা করেছে ডিজিএফআই, একটা করেছে এনএসআই, আর 2টা করেছে বিএনপি। এই 5টা সার্ভের উপরে নির্ভর করে তারা ক্যান্ডিডেট সিলেক্ট করছে। এইভাবে যখন ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়, এটার বিপক্ষে বলার খুব একটা কিছু থাকে না। তো এনএসআই, ডিজিএফআই কি কারণে বিএনপিকে তালিকা দিল, পুলিশ কিভাবে কেন বিএনপির জন্য জরিপ করে তালিকা দিল, বিষয়টা আমার মনে স্পষ্ট করা উচিত। পাশাপাশি প্রার্থীদের যে অবস্থা দিচ্ছে, আমি নিজে 4-5টা প্রার্থী নিয়ে আলাদা করে বলেছিলাম যে এই প্রার্থীগুলোকে পুনর্বিবেচনা করা হোক, তাদের বয়স, তাদের ঋণ খেলাপি অবস্থা বা তাদের সবকিছু। তবে ধরেন বিএনপি, জামাত যাকেই নমিনেশন দিক, সাধারণ মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যাকে যোগ্য মনে করেন তাকে আপনারা ভোট দেবেন। কোনো মির্জা ফখরুল বা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তারা আওয়ামী লীগের প্রতি অনুরাগ দেখাক বা তাদের সমাবেশে আওয়ামী লীগ নেতা যোগ দিক, সেই জায়গাগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কারণ মির্জা ফখরুল তো ফখরুল, বিএনপির আরো শীর্ষ নেতাও যদি বলেন যে আওয়ামী লীগের প্রতি আমাদেরকে সফট হতে হবে, সেটা মেনে নিব না। জিয়াউর রহমানও যদি বলেন, সেটাও মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ জিয়াউর রহমান আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করেছিল, তার ফল তিনি ভোগ করেছেন। এবং এখন যদি আবার ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে যদি আমাদের কোনো মিত্রতার বন্ধনে আবদ্ধ হতে হয়, সেই জায়গাটা আমার মনে হয় না বাংলাদেশের সাধারণ মানুষ সেটিকে পজিটিভলি নেবে, ইতিবাচক ভাবে নেবে। এতে নিজের পায়ে নিজে কোড়াল মারার মতোই অবস্থা। যদিও হাসিনা পলাতক হাসিনা, তার অবশ্য ঘোষণা আছে যে আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে না যায়, তো ভোট কেন্দ্রে না যাক, না দিক, জাহান্নামে যাক। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতা বা আওয়ামী লীগের কোনো সহযোগিতা বিএনপি, জামাত যেই চাইবে সেই গণধিকৃত এবং জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে, এটি আপনারা লিখে রাখতে পারেন। পাশাপাশি আমি যদি বলি, এই যে ধরেন নির্বাচন কেন্দ্রিক আরো বেশ কিছু ঘটনা ঘটছে, এগুলো এক ধরনের মজা, এগুলো এক ধরনের বিষয় যে ধরেন ভোটারদের মনোযোগ, ভোট পাওয়ার জন্য দেখলাম একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম যে বিএনপির এক প্রার্থী, যে এক প্রার্থী না সমর্থক যে এক ভোটারের পা জড়ায় ধরে বসে আছে যে ভাই বলেন ভোট দিবেন কিনা, আপনি কথা দেন। তো কেউ আবার এরকম জায়গায় কোথাও কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানোর বিষয়টাও সামনে আসছে, যেগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনারা নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের ফান হয়, অনেক ধরনের মজা হয়, ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য নানা ধরনের কথা আসে, নানা ধরনের ফুলঝুরি আসে। মানুষ অনেকেই মনে করে যে এটা হবে, অনেকে মনে করে যেগুলো ফান, কিন্তু ভোটের যে একটা উৎসব মুখর আমেজ, ভোটের যে উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশটা আমার মনে হচ্ছে সবার রাখা উচিত। আবার ধরেন কিছু কিছু জায়গায় আমরা দেখছিলাম, আজকেই সোশ্যাল মিডিয়া একটা ফুটেজ দেখছিলাম যে ঢাকার সালাম দিও, ওই যে একটা গান আছে না, কি যেন, আজিমুসান শাহেনশাহ মারহাবা, ওইভাবে ধরেন তার লোকজন সামনে যাচ্ছে, এই পানামা, এই সালাম দিস, এই দ্বারা। তো এইসব ফাইজলামি করলে বিএনপির অবস্থা কি দাঁড়াবে? বিএনপির শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণ করছি। আবার ধরেন মির্জা আব্বাসের আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলাম ডিমের আঘাতে মাথা মুথা ফেটে গেছে, এমন একটা ছবি দেখলাম। তো এইসব নাটকও আবার অতিরিক্ত নাটক আর কি। তো ভোটের জায়গাটায় আমরা, অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি আপনার অবস্থান পরিষ্কার করেন, আপনি বিএনপি না আপনি জামাত, কোন পক্ষে? আমি আসলে কোনো পক্ষেই না। আমি বাংলাদেশের পক্ষে, এবং আমি বলবো যে আমরা 15 বছরে যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষার আলোকে দয়া করে যাদেরকে দিয়ে দেশের কাজে লাগবে তাদেরকে ভোট দেন। বেহেশতে পাওয়ার জন্য ভোট দিবেন না, দোজখে যাওয়ার জন্য ভোট দিবেন না, দোজখে যাওয়ার জন্য ভোট দিবেনই না। তো মানে পারলৌকিক বেহেশতে যাওয়ার জন্য ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, বা টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ধমকের কাছে বিক্রি হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন একটা ফুটেজ দেখলাম প্রথম আলোর বোধহয় ভিডিওতে, একটু শুনেন আপনারা। 200 বন্ধু যদি বাইরে ফেলেছি,
আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আমাদের কারো কাছে যাওয়া লাগবে না, আপনাদের পিছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। তো আরো দুই একটা মার্কা আছে, তাই না? এবার দোষারোপ করতে পারতেন না যে না ভাই এই ভোট দিলি আমরা দিন হাবিবপুর এরা দিছে, ওরা দিছে, ওরা দিচ্ছে না। 1608 ভোট এইখানে, যদি এইখানে 1500 ভোট কাস্ট হয়, 200 ভোটও যদি বাইরে যায়, ইনশাল্লাহ আমরা মাফ করে ফেলেছি। আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। তো এই জাতীয় হুমকিতে ভয় পাওয়ার কিছু নাই, এবং এই লোক সম্ভবত ধানের শীষের পক্ষে ভোটারদেরকে হুমকি দিচ্ছেন। আমার মনে হয় যে শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এই জাতীয় বিষয় কন্ট্রোল করা উচিত, কারণ এগুলো দলকে ক্ষতিগ্রস্ত করবে, এগুলো খুব বেশি ভালো কোনো প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচনে। সো ধরেন আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অবশ্যই এবারে নির্বাচনে হাসিনার দ্বারা সুবিধাভোগী যারা বিভিন্ন ভোল পাল্টে যারা এখন ভোটের মাঠে আছে তাদেরকে অবশ্যই বর্জন করবেন। এসালামের সকল বংশধরদেরকে বয়কট করবেন। যারা ঋণ খেলাবে তাদেরকে বয়কট করবেন। যারা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনে যুক্ত ছিল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায়, তাদেরকে আপনারা বর্জন করবেন। কোনোভাবেই যেন আমরা সেই পুরাতন বাংলাদেশে যেন ফেরত না যাই, জুলাই বিপ্লব পরবর্তী। এবং তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তার দলের কিছু কিছু নেতা ইনক্লুডিং এক টাকলা না ভোটের পক্ষে প্রচারণা চালালেও তিনি হা ভোটের পক্ষে ভোট দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন। এটি অবশ্যই ধন্যবাদযোগ্য, এবং আমি মনে করি যে এবারে নির্বাচনের বিষয় হবে এইসব নারী, ইসলাম, তারপরে কি বলবো মুক্তিযুদ্ধ, এগুলো কোনো ইস্যু হবে না। এবারে নির্বাচনের মাঠের ইস্যু হচ্ছে আমি আওয়ামী লীগের যারা গুম খুনের সঙ্গে যুক্ত ছিল সে বিচার প্রক্রিয়াকে আমি কতটুকু এগিয়ে নিব, আমি বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিচার আমি করব কিনা, অন্যায়ভাবে যেসব বিচারকরা রায় দিয়েছে, সাজা দিয়েছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে তাদেরকে আমি কিভাবে অপসারণ করব, আমি আমার পুলিশ বাহিনীকে কিভাবে সাজাবো, আমি আমার প্রশাসনকে কিভাবে একটা স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছাবো, প্রশাসনকে কিভাবে আমরা দুর্নীতিমুক্ত এবং দলীয়করণ মুক্ত করব, হাসিনার ভূতদেরকে কিভাবে তাড়াবো, আমার সেনাবাহিনীকে কিভাবে আরো শক্তিশালী করব, আমাদের ভারতের সাথে আমাদের নীতিটা কি হবে, আমরা কি আবারও ভারতের পায়ে লুকিয়ে পড়বো, নাকি ভারতের সাথে আমাদের একটি সম্মানজনক প্রতিবেশীর ভূমিকায় আমরা অবতীর্ণ হতে পারবো। এই জায়গাগুলো হচ্ছে আমাদের মূল জায়গার বিষয়। হাসিনার বিচার কিভাবে হবে, যারা দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে সেই সম্পদ আমরা কিভাবে ফিরিয়ে আনবো, আমরা কিভাবে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব। এই জায়গাগুলো বাদ দিয়ে এইসব ফালতু বিষয় নিয়ে ভোটের মাঠে যে এটাকে আমি এক ধরনের নোংরামি বলবো। আমার মনে হয় যে ভোটের মাত্র বাকি আছে আর 10 দিন, এই 10 দিনের মধ্যে সব নোংরামি থেকে বের হয়ে এসে সুনির্দিষ্ট ঘোষণা দিন। সামনে ইশতেহার দিবেন দলগুলো, সেই দলগুলোর ইশতেহারে স্পষ্ট করেন সবকিছু। এইসব মুক্তিযুদ্ধের চেতনা, নারীর অধিকার আর ইসলামের বেহেশত, এইসব দিয়ে ভোটের বৈতরণী পার হওয়া যাবে না, অন্তত এবার যাবে না। এবং বিএনপির নমিনেশনের কথা বলছিলাম, জামাতের নমিনেশনের একই অবস্থা। জামাতের সঙ্গে এনসিপির একটা ঐক্য হয়েছে আপনারা জানেন, কিন্তু বহু জায়গায় জামাত কিন্তু তার প্রার্থী এখনো সরাই নাই। তো সেটা আরেকটা জটিলতা তৈরি হয়ে আছে। অনেক জায়গায় সম্ভবত জামাত প্রত্যাহার করে নিলেও সেখানে এখন কোনো প্রার্থী নাই। তো সব মিলিয়ে প্রার্থী নির্বাচনে বা প্রার্থীর গত জায়গাগুলো থেকে যে কোনো দলই যে সন্তুষ্ট অবস্থায় আছে সেটি বলার কোনো অবকাশ নাই। তো আমার মনে হয় যে বিষয়গুলো বললাম, জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যেই লক্ষ্যকে কেন্দ্র করে এই বিপ্লব এবং অর্জন হয়েছে, সেই জায়গাটাকে নির্বাচনের প্রধান প্রতিশ্রুতির জায়গায় নিয়ে আসেন। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়েই ভোট কেন্দ্রে যাবে, এই বিষয়গুলো মাথায় রেখেই ভোট দেবে। আপনি সম্পদ লুণ্ঠনকারী এসালামের বংশধরদেরকে, আত্মীয় স্বজনদেরকে, তার সুবিধাভোগীদেরকে আপনি নমিনেশন দিবেন, জনগণ ভোট দিতে বাধ্য। আপনি দুর্নীতিবাজ, ঋণ খেলাপিকে নমিনেশন দিবেন, জনগণ ভোট দিতে বাধ্য। কি চেতনায় জনগণ ভোট দেবে? আপনি বেহেশতের লোভ দেখাবেন, জনগণ আপনাকে ভোট দিতে বাধ্য। আপনি নারীর বিষয়ে যদি অসম্মানজনক পোষণ করেন, জনগণ আপনাকে ভোট দিতে বাধ্য। একটি কথা স্পষ্ট করতে চাই, বাংলাদেশ কখনো তালেবান রাষ্ট্রে পরিণত হবে না। কারণ বাংলাদেশের মানুষের যে চেতনা, বাংলাদেশের মানুষের যে বোধ, যে উপলব্ধি, সেই জায়গাটায় কখনো আমরা ওই লেভেলে পৌঁছাতে পারবো না। কারণ বাংলাদেশের যেই নৃতাত্ত্বিক ভাবে বাংলাদেশিদের যে গড়ে ওঠা বা বাংলাদেশিদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব কখনোই এই জিনিসটাকে সমর্থন করে না। এবং আপনারা জানেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে যে 12টা সংসদ নির্বাচন হয়েছে, তার মধ্যে যেই নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে সেই নির্বাচনেও কিন্তু কোনো পীরের দল, কোনো মাশায়েখের দল কিন্তু সংসদে আসলে ওইভাবে যোগ দিতে পারে নাই, বিশেষ বদন্যতা দিয়ে একটা ক্ষেত্র ছাড়া। তা বিশেষ ব্যবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। এর বাইরে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি মাত্রায় ধর্মনিরপেক্ষ, অনেক বেশি মাত্রায় উদার। সেই বাংলাদেশি মানুষের উপরে
কিছু চাপিয়ে চেষ্টা করা বা ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করা, ভোট চাওয়া, কাউন্টার করা, আমার মনে হয় যে জায়গাগুলো থেকে আপনারা সবাই বের হয়ে আসি। আর মাত্র 10 দিন আছে, এর মধ্যে স্পষ্ট করেন যে আপনারা এই হাসিনার আমলের থেকে কি শিক্ষা নিলেন, আপনারা কি করবেন, গণহত্যাকারীদের বিচার আপনারা কিভাবে করবেন, বিডিআর এর বিচার আপনারা কিভাবে করবেন, বিডিআর হত্যাকারীর সঙ্গে যারা যুক্ত তাদের বিচার, গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদের বিচার কিভাবে কি হবে, দয়া করে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি, যারা এখন মূলত মূল লাইনে আছে, তারা সহ অন্যান্য দল প্রত্যেকেই তাদের অবস্থান স্পষ্ট করেন। কারণ আমার মনে হয় যেন ভোট এবার মার্কা ভিত্তিক কোনো ভোট হবে না, ভোট হবে ব্যক্তি ভিত্তিক, এবং সেটি হওয়া উচিত। সেটি আমি সর্বন্তকরণে সমর্থন করছি। কারণ আমি আমার বাংলাদেশকে একটা গঠনমূলক জায়গায় দেখতে চাই। আমি আমার বাংলাদেশকে একটা যোগ্য মানুষদের হাতে যেন নেতৃত্ব থাকে সেই জায়গাটায় দেখতে চাই। কোনো ধরনের কি বলবো ইরেসপন্সিবল স্পিচ, কোনো ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি কথাবার্তা, এগুলো আমরা অনেক শুনেছি, আমরা শুনতে চাই না। আমি আশা করি আমাদের বিএনপি, জামাত সহ অন্যান্য দলের যারা শীর্ষ নেতারা আছেন, তারা আশা করি এ ব্যাপারে তাদের কার্যকর পদক্ষেপ নেবেন। তারা স্পষ্ট ভাষায় ঘোষণা করবেন তাদের নির্বাচনের মূল এজেন্ডা। কারণ ভোটারদেরকে এত সহজে বিভ্রান্ত আপনারা অন্তত এবার করতে পারবেন না, অতীতে যে যাই করে থাকেন। তো দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। নির্বাচন পর্যন্ত আশা করি আমি নিয়মিতভাবে প্রতিদিন একটা দুইটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আপনাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আপনাদেরও মতামত নিব বেশ কয়েকটা অনুষ্ঠানে যে আপনারা কি ভাবছেন। আশা করি ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বললেন আমাদের সবার পরিচিত পিএমও, অত্যন্ত সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করলেন, সমালোচনা করলেন। কঠিন একটি সময়, কঠিন একটি মুহূর্ত পার করছে বাংলাদেশ। আপনারা জানেন এই মুহূর্তে জামাত বিএনপি যে যুদ্ধে জড়িয়েছে নির্বাচনকে সামনে রেখে, সামনে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। যেহেতু আওয়ামী লীগ নেই, এখন বিএনপি এবং জামাত, সব দলের মধ্যেই কিছু কি বলবো যে একদম পারফেক্ট যে নেতা হবে এটা সব দলেই নেই। যে কখন কি কথা বলতে হবে, কথা আমি বলছি, কথাটি কি দলের কথা নাকি আমার ব্যক্তিগত কথা, বা ব্যক্তিগত কথা বলছি অথচ দলের দুর্নাম হচ্ছে, দলের বদনাম হচ্ছে, এরকম অনেকেই খামখেয়ালি কথা বলে দেয়, যা পরবর্তীতে দলের জন্য এবং দলের মানুষজনের জন্য হেয় করা হয় এবং দলের মানুষকে ছোট করা হয়। ব্যক্তিগত কথা অনেকেই বলে দেয়। এই যেমন জামাতের অনেক, এই যে আমাদের কনক সরোয়ার দেখালেন যে একজন বলছে যে জান্নাতে চলে যাব জামাতে ভোট দিলে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। আবার জান্নাতে কে যাবে কে যাবে না এটাও এটা বলতে পারেন যে আমরা ইসলাম কায়েম করব, দেশে শান্তি আসবো, শরিয়া আইন বাস্তবায়ন করব, নারীদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা থাকবে, নারীরা হেনস্থ হবে না, সব ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করব, কোনো ধরনের কোনো চান্দাবাজ দখলদারিত্ব এগুলো থাকবে না, দেশে আইনের শাসন চালু হবে। আবার নির্বাচনের আগ দিয়ে যারা কোনোদিন নামাজ পড়ে না তারা আবার টুপি পরে পরে অন্যান্য দলের ভিতরে আমরা দেখছি যে বিএনপি সেই পুরানো মডেলে, আওয়ামী লীগ, বিএনপি এরা অনেকেই না আছে যে মসজিদে যায় না বছরের পর বছর, নির্বাচনের আগে টুপি পরে একদম সাধু সন্ন্যাসী কেউ মহাপীর পয়গম্বর হয়ে যায়। এ হচ্ছে পরিস্থিতি। এগুলো নিয়ে কাদা সরাসরি হচ্ছে, একজন আরেকজনকে দোষাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের এই লাইভটি, বিশেষ করে ডক্টর কনক সরোয়ারের লাইভটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।